গত পরশু অফিসে বসে কাজ করছি, এমন সময় শ্বশুরমশাইয়ের ফোন এলো। আমি ফোনটা ধরতেই উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করলেন। শাশুড়ি মাও বরাবর বললেন যেন আগের রাতেই দুজন চলে আসি। আমি শাশুড়ি মাকে বললাম, মা বোঝেনি তো আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি, মারাত্মক কাজের প্রেশার, তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেকবার ছুটি দেবে কিনা বলতে পারছি না। তবে আমি খুব চেষ্টা করব ওই দিন যাওয়ার। আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না। ফোনটা রেখে একটু মুচকে হাসলাম। সত্যি বলতে কি, 5 বছরের বিবাহিত জীবনে আমি গত 4 বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুরবাড়ি। আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেলেও সব জামাইয়েরই পার্টিকুলার এই অকেশনটাতে স্পেশাল ফিল হয়। তাই জামাই ষষ্ঠীটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। অবশ্য আরেকটা কারণও আছে। 5 বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম, আমার বাড়িতেই কেউই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। এমনকি পিয়াস ভদ্র, শিক্ষিত, সুশ্রী চরণসহ মেয়ে, তাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না। কিন্তু মিত্রবাড়ির ছেলে নিজে পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে, এই বিষয়টা বাড়িতে কেউই মেনে নিতে পারেনি। অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে একরকম বাধ্যই হয়ে আমরা নিজেরাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম। সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে। প্রথম প্রথম পিয়াসের বাড়িতেও অভিমান ছিল একটা, কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছেন। আমি এখন পিয়াসকে নিয়ে একটা দূরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। বাবা মায়ের সঙ্গে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের বাবা মা আমাকে স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে সাধ্যমতো। ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতে ওই ফোঁটাটা পেয়ে মায়ের কথা মনে পড়ে খুব। তাই ওই দিনটা আমি মিস করতে চাই না বরাবর। অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরলো বাজারে নিয়ে চলো। বলল বাবা ফোন করেছিল, তোমাকেও বলেছে বলল, কিন্তু কেনাকাটা তো করতেই হবে। ষষ্ঠী কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয়ে যায়, পছন্দসই জিনিস বাছতে অসুবিধা হয়। তুমি ফ্রেশ হয়ে নিয়ে চা খাও, আমি রেডি হয়ে আসছি। আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, এবছর আর যাবো না ষষ্ঠী করতে, অফিসের ছুটির খুব সমস্যা বুঝলে। পিয়াস ভীষণ অবাক হয়ে গেল, কারণ ও খুব ভালো করে জানে বছরের অন্যান্য সময় ছুটি না নিলেও এই সময় 2 দিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি। ও শুকনো মুখে জিজ্ঞাসা করলো, কেন গো, বাবা ফোনে নিমন্ত্রণ করেছে বলে কিছু মনে করেছো, নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল? কি হয়েছে বলো না। আমি হাত নেড়ে বললাম, আরে ওসব কিছু না, আমি সত্যিই ছুটি নিইনি গো এবার। তখন পিয়াস বলল, তবে এক কাজ করা যায়, অফিস থেকে ফেরতো সন্ধ্যায়, জানো না ওই এই দিনটার জন্য মা বাবা কত আগে থেকে আশা করে বসে থাকে। কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বলল, বলছি তো হবে না, অনেক বছর তো জামাই আদর হলো, এবার থাক না। পিয়াস আহত হলো দেখে খারাপ লাগলো, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার শ্বশুর মশাই একটা ফার্মে চাকরি করতেন, মোটামুটি যা পেতেন ওনাদের 3 জনের সংসার ভালোভাবে চলে যেত। কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে গেল। এখন বাড়ির সঙ্গে ছোট একটা মুদিখানা চালান, তাতে সংসার টানতে বেশ টানাটানি পড়ে যায়। আমি অনেকবার ওনাকে সাহায্য করতে গেছি, কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থাতেও গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য 3 রকমের মাছ, মাংস, মিষ্টি, ফল, দামি জামাকাপড় কোনো কিছুরই আয়োজনে কার্পণ্য করেনি। পরে পিয়াসের থেকে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগে থেকে ওর মা ভারে অল্প অল্প টাকা জমাতে শুরু করেন, সেই ভার ভেঙেই জামাই ষষ্ঠীর কাজগুলো করেন। সেদিনই মন ঠিক করে ফেলেছিলাম যথারীতি জামাই ষষ্ঠীর দিন সকালে অফিসে এলাম, কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। দেখলাম পিয়াস খুব মন খারাপ করে বসে আছে। ওকে বললাম, আজ রান্না করতে হবে না, বাইরে কোথাও খেয়ে আসি চলো। ও কিছুতেই বেরোতে চাইছিল না, হয়তো দুঃখ বা অভিমানে। এই দেখে ওকে জোর করে নিয়ে বেরোলাম। এদিকে শ্বশুর মশাইকে বাড়িতে ঢোকার আগে ফোন করে বলে দিয়েছিলাম বড় রাস্তার উপরে ডায়াগনস্টিক সেন্টারটার সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে। সেই মতো ওনারা অপেক্ষা করছিলেন।
আমরা অটো থেকে নামতেই শাশুড়ি মা ছুটে এসে বললেন, কার কি হলো বাবা? ডায়াগনস্টিক সেন্টারে কেন আসতে বললে? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কার কি হয়েছে, পিয়াসের? ওনাদের অবস্থা দেখে পিয়াসও আশ্চর্য হয়ে গেল। তখন আমি হেসে বললাম, মা, আমি তো আপনাদেরকে ডায়াগনস্টিক সেন্টারে আসতে বলিনি, সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি। পিয়াসের দিকে শাশুড়ি মায়ের হাত ধরে আমি, আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে। টেবিল সাজানো, ওনাদের পছন্দের সমস্ত রকমের বাঙালি পদ। আমি বললাম, ছেলে না হতে পারি, ছেলের মতে তো বটে। ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন, আমার দায়িত্বও তো পড়ে আপনাদের খেয়াল রাখার। আজ আমরা একসঙ্গেই সবাই এখানে জামাই ষষ্ঠী পালন করব। এরপরে আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদেরকে উপহার দিয়ে বললাম, জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনারাও ভুলে গেছেন আপনাদের বিবাহবার্ষিকী। আপনাদের মেয়েও তো বাড়ি যেতে না পারার দুঃখ ভুলে গেছে। দেখলাম পিয়াসের চোখে হাজার ওয়াটের আলো। সামনে মাঝ বয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ। বললাম, প্রতি বছর ব্যাগ ভর্তি গিফট নিয়ে বাড়ি ফিরি, এবছর আমাদের তরফ থেকে রিটার্ন গিফট। জন জামাই ভাগনা তিন নয় আপনা, সবসময় সত্যি নয়। বৌমা মেয়ের মতো মেয়ে নয়, জামাই ছেলের মতো ছেলে নয়। এই সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে ওঠার চেষ্টা করা যায়, তাহলে এই ভাঙনের রমরমার যুগেও সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায়, বেঁচে যায়। আপনারা কি বলেন?